5 साल का रिकॉर्ड में दूं तो 3,977 इलीगल शराब के ठेके दिल्ली में बंद कराए हैं। उनमें से ज्यादातर ठेके उन्हीं 80 वार्ड्स में थे जिनकी दुहाई अभी दे रहे हैं। 4,000 लोग अरेस्ट किए केजरीवाल जी के नेतृत्व में सरकार ने। 2,059 व्हीकल सीज किए जिसमें ये लोग और इनके गुर्गे इलीगल शराब ला रहे थे, और 15,52,855 बोतल इलीगल शराब इनके लोगों के द्वारा दिल्ली में बेची जाती पकड़ी गई। इनको अरेस्ट किया गया। इसलिए इनको दिक्कत हो रही है कि नई शराब नीति में तो ये गड़बड़ हो गई, अब ये धंधा कैसे चलेगा। নমস্কার। গত 21 মার্চ রাত 9টার সময় দিল্লি লিকার পলিসি মানি লন্ডারিং কেসে এনফোর্সমেন্ট ডিরেক্টর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেন। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম একজন সার্ভিং চিফ মিনিস্টারকে জেলে বন্দী করা হয়। সামনে লোকসভা ভোট এবং তার কয়েক সপ্তাহ আগে এমন একজন হেভিওয়েট অপোজিশন পার্টির লিডারকে এমনভাবে গ্রেপ্তার করে নেওয়ার ফলে যে ইলেকশনে হিউজ অ্যামাউন্ট এফেক্ট পড়বে তা আমরা সকলেই বেশ ভালো বুঝতে পারছি। দিল্লি লিকার পলিসিটা কি, তার সাথে মানি লন্ডারিং কেমনভাবে জড়িত, দিল্লি সরকারের মতো একটা গভর্নমেন্ট যারা সবসময় শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন, তারা হঠাৎ করে কেন অ্যালকোহল নিয়ে এত বেশি মাতামাতি করে উঠলেন এবং কেনই বা দিল্লির মুখ্যমন্ত্রী আজ গ্রেপ্তার হয়ে আছেন, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। লোকসভা সিরিজের দ্বিতীয় ভিডিও, দিল্লি লিকার স্ক্যাম অ্যান্ড অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট। শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বলা দিল্লি সরকার কেন হঠাৎ অ্যালকোহলকে এত বেশি গুরুত্ব দিল, সেই রহস্য জানতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে একটা স্টেট কেমনভাবে তার রেভিনিউ জেনারেট করে। একটা স্টেটের দুটো জায়গা থেকে রেভিনিউ আসে, একটা হলো স্টেটের নিজস্ব রেভিনিউ এবং দ্বিতীয় হলো সেন্ট্রাল থেকে পাঠানো রেভিনিউ। রাজ্যের নিজস্ব রেভিনিউ অনেকগুলো জায়গা থেকে আসে, যেমন স্টেট জিএসটি, পেট্রোল ডিজেলের ওপর ভ্যাট, অ্যালকোহলের ওপর এক্সাইজ ডিউটি, এছাড়া কিছু লাইসেন্স বিক্রি করে এবং গভর্নমেন্ট যে কোম্পানি আছে তার প্রফিট থেকে। কেন্দ্র থেকে পাঠানো রেভিনিউ দুই ধরনের হয়, ডোনেশন এবং সেন্ট্রাল ট্যাক্সের উপর রাজ্যের শেয়ার। প্রতিটা স্টেট গভর্নমেন্টই চায় তাদের নিজস্ব রেভিনিউ যেন সেন্ট্রালের দেওয়া রেভিনিউয়ের থেকে বেশি হয়, যাতে করে তাকে সেন্ট্রালের ডোনেশনের উপর বেশি নির্ভর করে থাকতে না হয়। এবার নিজস্ব রেভিনিউ ইনক্রিজ করার সব থেকে সহজ উপায় হলো অ্যালকোহলের ওপর এক্সাইজ ডিউটি বাড়িয়ে দেওয়া। এমনিতে দেখা গেছে কোনো প্রোডাক্টের প্রাইস যখন বেড়ে যায় তখন তার কনজিউম রেট কমতে থাকে, কিন্তু অ্যালকোহল এই ট্রেন্ডটা বিশেষ একটা ফলো করে না। তাই রেভিনিউ জেনারেট করার সব থেকে সহজ উপায় হলো অ্যালকোহলের ওপর এক্সাইজ ডিউটি বাড়িয়ে দেওয়া। 2020 সাল পর্যন্ত দিল্লিতে কংগ্রেস গভর্নমেন্টের বানানো অ্যালকোহল এক্সাইজ পলিসি চালু ছিল। আম আদমি পার্টি গভর্নমেন্ট বলল যে কংগ্রেস গভর্নমেন্টের বানানো অ্যালকোহল পলিসিতে কিছু প্রবলেম আছে, যার জন্য অ্যালকোহল থেকে যতটা রেভিনিউ আসা উচিত ততটা রেভিনিউ আসছে না। আপনাদের বোঝার সুবিধার জন্য এই প্রবলেমগুলোকে আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছি: পুয়ার কাস্টমার এক্সপিরিয়েন্স, কম্পিটিশন উইথ দ্য নেবারিং স্টেট এবং লিকার মাফিয়া। এই সমস্যাগুলোকে নিয়ে কথা বলতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে আমাদের দেশে অ্যালকোহল বিজনেস কেমনভাবে চলে। অন্যান্য বিজনেসের মতো অ্যালকোহল বিজনেসও একটা সাপ্লাই চেনের মাধ্যমে চলে। এই চেনের শুরুতেই থাকে ম্যানুফ্যাকচারার, তার নিচে থেকে ডিস্ট্রিবিউটর বা হোলসেলার, তার নিচে থেকে রিটেলার এবং সর্বশেষ থেকে কাস্টমার। দিল্লির পুরানো এক্সাইজ পলিসি এর আন্ডারে ডিস্ট্রিবিউটর বা হোলসেলারের ওপর দিল্লি গভর্নমেন্টের 100% এবং রিটেলারের ওপর 60% কন্ট্রোল ছিল। দিল্লিতে প্রায় 630টা লিকার শপ ছিল, যার মধ্যে 60% লিকার শপ দিল্লি গভর্নমেন্টের অধীনেই ছিল। দোকানের আশেপাশের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর এবং মহিলাদের জন্য অসুরক্ষিত, এবং এই দোকানদার বা রিটেলারদের সাথে কাস্টমারদের ব্যবহার বা সম্পর্ক ছিল অত্যন্ত খারাপ। দ্বিতীয় সমস্যাটা হলো অন্যান্য রাজ্যের রিটেলার্সদের সাথে দিল্লি রিটেলার্সরা পেরে উঠছিল না। দিল্লিতে লিগাল ড্রিঙ্কিং এজ ছিল 25 বছর, কিন্তু ইউপি বা হরিয়ানাতে সেটা ছিল 21 বছর, যার ফলে অনেক কাস্টমাররা ইউপি বা হরিয়ানাতে গিয়ে অ্যালকোহল কিনে নিয়ে আসতো।
এছাড়া হরিয়ানার রিটেলার্সরা নিজেদের পছন্দ মতো ডিসকাউন্ট অফার করতে পারত, যা দিল্লির রিটেলার্সরা করতে পারত না। তৃতীয় এবং সবথেকে বড় সমস্যাটা ছিল লিকার মাফিয়া। ম্যানুফ্যাকচারার, হোলসেলার এবং রিটেলারের মধ্যে আগে থেকে একটা সেটিং হয়ে থাকতো, যার জন্য রিটেলার্সরা তাদের দোকানে শুধুমাত্র সেসব ব্র্যান্ডের অ্যালকোহলই রাখতো যেসব ব্র্যান্ড থেকে তারা একটা মোটা অঙ্কের টাকা কমিশন হিসাবে পেত। এছাড়া ট্যাক্সের হাত থেকে বাঁচার জন্য রিটেলার্সরা রিসিপ্ট পর্যন্ত দিত না, আর কখনো কখনো ইউপি বা হরিয়ানা থেকে অ্যালকোহল স্মাগলিং করেও নিয়ে আসতো। এইসব সমস্যার সমাধানের জন্য দিল্লি গভর্নমেন্ট 2021 সালে নিউ এক্সারসাইজ পলিসি অন অ্যালকোহল ইন্ট্রোডিউস করেন। এই নতুন পলিসিতে সমগ্র দিল্লিকে 32টা জোনে ভাগ করা হয়। প্রতিটা জোনে 27টা করে রিটেলার শপ রাখার ব্যবস্থা করা হয়, অর্থাৎ সমগ্র দিল্লি জুড়ে থাকবে 864টা লিকার শপ। দোকানগুলির লাইসেন্স বিক্রির জন্য একটা অকশনের ব্যবস্থা করা হয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই IPL এর অকশন কেমনভাবে হয় অল্প বিস্তর সকলেই জানেন। লিকার শপগুলোর লাইসেন্সের অকশনও কিছুটা এমনভাবেই হয়েছিল। একটা মিনিমাম প্রাইস সেট করে বিডিং শুরু করা হয়। সবশেষে যে কোম্পানি সব থেকে বেশি টাকা অফার করে শপের লাইসেন্সও তাকে দিয়ে দেওয়া হয়। দিল্লি গভর্নমেন্ট প্রতিটা জোনাল লাইসেন্সের স্টার্টিং প্রাইস রেখেছিল 221 কোটি টাকা। যে কোম্পানি অকশনে কোনো জোনের লাইসেন্স জিতবে সেই কোম্পানি সেই জোনে 27টা রিটেল শপই খুলতে পারবে। পুরানো লিকার পলিসিতে যেমন বেশিরভাগ দোকান গভর্নমেন্টের আওতায় ছিল, নতুন লিকার পলিসিতে সেই সমস্ত দোকানকে প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়া হয়। তাই অকশনে লাইসেন্স বিক্রি করেও দিল্লি গভর্নমেন্টের বেশ একটা মোটা অঙ্কের টাকার ইনকাম হয়। অ্যালকোহল থেকে প্রতিটা স্টেট 3 রকমভাবে রেভিনিউ জেনারেট করতে পারে। হোলসেলার এবং রিটেলারদের লাইসেন্স বিক্রি করে, ম্যানুফ্যাকচারদের থেকে এক্সারসাইজ ডিউটি নিয়ে এবং কাস্টমারদের থেকে ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স নিয়ে। গভর্নমেন্ট চেয়েছিল লিকার বিজনেসকে প্রাইভেটাইজ করে এই 3 ক্ষেত্র থেকে রেভিনিউ জেনারেট করতে। এতক্ষণ পর্যন্ত আমরা সমস্যাগুলোর কথা শুনলাম। দিল্লি গভর্নমেন্ট এই সমস্যার কেমনভাবে সমাধান খুঁজেছিল, এবার সেই নিয়ে কথা বলা। কাস্টমার এক্সপিরিয়েন্স ভালো করার জন্য এই নতুন পলিসিতে রিটেল শপের কন্ডিশন নিয়েও কিছু শর্ত দেওয়া হয়েছিল। প্রতিটা দোকান মিনিমাম 500 স্কোয়ার ফিটের হতে হবে, প্রতিটা দোকানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থাও করতে হবে। এছাড়া হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরের মতো দিল্লিতেও সুপার প্রিমিয়াম রিটেল শপের খোলার কথা বলা হয় উইথ প্রিমিয়াম কোয়ালিটিস। এরপর আরও কিছু বদল নিয়ে আসা হয়। ড্রিঙ্কিং এজ 25 থেকে কমিয়ে 21 করা হয়। আরও রেস্টুরেন্টগুলোকে রাত 3টে পর্যন্ত খুলে রাখার পারমিশন দেওয়া হয়। ফ্রাইডেজ 25 দিন থেকে কমিয়ে 3 দিন করা হয় এবং অ্যালকোহলের হোম ডেলিভারিও শুরু করা হয়। কাস্টমার এক্সপিরিয়েন্সের সমস্যা মিটলেও আরও কিছু মেজর প্রবলেমস রয়ে গিয়েছিল দিল্লি গভর্নমেন্টের কাছে। নিউ পলিসিতে রিটেলার্সদের 25% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার সুযোগ দেওয়া হয়। ব্যবসাতে যাতে মনোপলি না এসে যায় তাই গভর্নমেন্ট ডিসাইড করে কোনো কোম্পানি 2টোর বেশি জোনের জন্য বিড করতে পারবে না এবং কোনো ম্যানুফ্যাকচারার বা হোলসেলার রিটেলারের লাইসেন্সের জন্য বিড করতে পারবে না। ট্যাক্সের সমস্যা মেটানোর জন্য সরকার প্রত্যেককে লাইসেন্স ফি পে করার সময় ট্যাক্স দিয়ে দিতে বলে এবং অ্যালকোহল স্মাগলিং আটকানোর জন্য সরকার প্রত্যেকটা বোতলের গায়ে একটা সিকিউরিটি কোড লাগানোর ব্যবস্থা করে, যা চেকো অ্যাপের সাহায্যে স্ক্যান করা যাবে। এই স্ক্যানের সাহায্যে জানা যাবে কোন বোতলে ট্যাক্স পে করা হয়েছে এবং কোন বোতলে ট্যাক্স পে করা হয়নি। বন্ধুরা, হয়তো আপনারা ভাবছেন নতুন এক্সারসাইজ পলিসি তো যথেষ্ট লজিকের সাথেই বানানো হয়েছিল, তাহলে এর সাথে মানি লন্ডারিংয়ের কেস কেমনভাবে যুক্ত হতে পারে? নিউ লিকার পলিসি ইন্ট্রোডিউস করার পরে ঠিক কী কী সমস্যা হয়েছিল তা জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিওর জন্য। এই ভিডিওটি ভালো লাগলে সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে বানানো আমার অন্য ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বি হ্যাপি, কিপ স্মাইলিং বিকজ লাইফ গোজ অন।